যে রাতে নীলাভ আকাশের নিচে স্টেশন প্ল্যাটফর্মটা কুয়াশায় ঢেকে গিয়েছিল, সেদিন আমি এক অদ্ভুত কথায় থমকে গিয়েছিলাম। আমার সবচেয়ে কাছের বন্ধু ইমরান খুব নিচু গলায় বলেছিল, রায়হান, কাল ভোরে আমার সঙ্গে ঢাকায় যেতে পারবি? আমার বোনকে ডাক্তার দেখাতে হবে, আর আমি একা সামলাতে পারব না। ওর চোখে তখন এমন এক চাপা অস্থিরতা ছিল, যেন কথাটা শুধু অনুরোধ না, বরং কোনো দীর্ঘদিনের ভয়। আমি মুহূর্তটা নষ্ট করিনি, কারণ বন্ধুত্ব মানে শুধু হাসিঠাট্টা না, কঠিন সময় পাশে দাঁড়ানো। আমি বললাম, যাব, তুই চিন্তা করিস না। আর ঠিক সেই মুহূর্তেই যেন গল্পটা শুরু হয়ে গেল, এমন এক গল্প যার শেষটা আমি নিজেও তখন বুঝতে পারিনি। আর হ্যাঁ, যদি এমন রহস্যময়, আবেগী আর টানটান গল্প ভালো লাগে, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে লিখে রাখো তোমার জীবনে সবচেয়ে অপ্রত্যাশিত মুহূর্ত কোনটা ছিল, কারণ এই গল্পের শেষে তোমরাই বুঝবে, অপ্রত্যাশিত জিনিসগুলোই সবচেয়ে বেশি মনে থেকে যায়। পরদিন ভোরে যখন আমি ইমরানের বাড়ির সামনে পৌঁছালাম, তখন বাড়িটা অন্য দিনের মতো শান্ত ছিল না। একতলা পুরনো বাড়িটার বারান্দায় টুকটুক শব্দে একজন মহিলা ব্যাগ গোছাচ্ছিলেন। তিনি ইমরানের বড় বোন, নাজনীন আপা। আমি আগে অনেকবার দেখেছি, কিন্তু সেদিন প্রথমবার বুঝলাম, কিছু মানুষকে আপনি চেনেন অনেক দিন, তবু ঠিক চিনতে পারেন না। তার চোখে ছিল অদ্ভুত ক্লান্তি, আর মুখে ছিল এমন নিয়ন্ত্রিত শান্তি, যেন অনেক কিছু ভেঙে পড়লেও তিনি ভেঙে পড়তে দিতে চান না। তিনি আমাকে দেখে হালকা হাসলেন। বললেন, তুমি রায়হান, তাই তো? ইমরান তোমার কথা অনেক বলে। আমি মাথা নেড়ে বললাম, জি আপা, চিন্তা করবেন না, আমি আছি। তিনি শুধু বললেন, আমার চিন্তাই তো এখন তোমাদের ওপর। কথাটা এমনভাবে বললেন, যেন তার ভেতরে জমে থাকা কোনো পুরনো বোঝা হঠাৎ একটু প্রকাশ পেল। ইমরান তখনও দরজার পাশে দাঁড়িয়ে ছিল। ওর কণ্ঠ ভারী। বলল, বোনের একটা চেক আপ আছে। রিপোর্টগুলো ভালো না এলে আবার বড় হাসপাতালে নিতে হবে। বাবা দেশে নেই, আর আমি কলেজের পরীক্ষায় আটকে আছি। তুই না গেলে আমার সত্যি মাথা ঠিক থাকবে না। আমি তখনও জানতাম না, শুধু একটা ডাক্তার দেখানো নয়, এই সফরের সঙ্গে একটা অদ্ভুত গোপনীয়তাও জড়িয়ে আছে। শুধু এটুকুই বুঝেছিলাম, নাজনীন আপা ভীষণ একা। আর একা মানুষকে নিয়ে দূরের পথে গেলে তার মনের ভেতর অনেক কিছু বদলে যায়। আমি সেদিন সোজা দাঁড়িয়ে বলেছিলাম, চলুন, আমি আছি। সেই এক লাইনে যে কত বড় ভুল আর কত বড় সত্য লুকিয়েছিল, সেটা আমি বুঝেছিলাম অনেক পরে। স্টেশনের দিকে রওনা হওয়ার আগে নাজনীন আপা আমাকে এক কাপ গরম চা দিলেন। কাপটা হাতে নিতেই টের পেলাম, তার আঙুল হালকা কাঁপছে। বাইরে হালকা বৃষ্টি পড়ছিল, আর রাস্তায় ভেজা মাটির গন্ধ এসে বারবার নাকে লাগছিল। আমরা যখন রিকশায় উঠলাম, তখন তিনি জানালার পাশে বসে চুপচাপ বাইরে তাকিয়ে রইলেন। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো অসুস্থতার দুশ্চিন্তা, কিন্তু কিছুক্ষণের মধ্যে তিনি খুব শান্ত গলায় বললেন, রায়হান, তোমার যদি অস্বস্তি হয়, তাহলে আমি অন্যভাবে ব্যবস্থা করতে পারি। আমি অবাক হয়ে বললাম, অস্বস্তি হবে কেন? তিনি একটু হাসলেন, কিন্তু সেই হাসির ভেতরে কি যেন একটা চাপা কষ্ট ছিল। তুমি তো ইমরানের বন্ধু। তিনি বললেন, আমার জন্য এতটা কষ্ট করা সহজ নয়। আমি চুপ করে রইলাম, কারণ তার কথার ভেতরে আমি এমন একটা সুর শুনছিলাম, যেটা অনেক দিন অবহেলায় পড়ে থাকা একটা পুরনো গানের মতো, ভাঙা অথচ সুন্দর। ট্রেনে উঠতেই একটা লম্বা, শান্ত যাত্রা আমাদের ঘিরে ধরল। জানালার ধারে বসে থাকা নাজনীন আপা মাঝে মাঝে চোখ বন্ধ করছিলেন। মনে হচ্ছিল তিনি বাইরে কিছু দেখছেন না, বরং ভেতরে পুরনো কোনো স্মৃতি দেখছেন। আমি একসময় সাহস করে বললাম, আপনার কি খুব ভয় লাগছে? তিনি আমার দিকে একবার তাকালেন। তারপর ধীরে বললেন, ভয় না, শুধু কিছু প্রশ্ন অনেকদিন ধরে বুকের ভেতর জমে আছে। সুযোগ পেলে হয়তো বলব। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না, কারণ কিছু মানুষ প্রথম কথাতেই সব বলতে পারে না। তাদের চুপ থাকাটাই আসলে সবচেয়ে বড় ভাষা। আর ট্রেনের শব্দ, জানালার বাইরে পালিয়ে যাওয়া ক্ষেত, মেঘে ঢাকা আকাশ, সব মিলিয়ে আমার মনেও যেন একটা অদ্ভুত ভারী নিঃশ্বাস জমতে শুরু করল। দুপুরের দিকে ট্রেন যখন শহরের কাছাকাছি পৌঁছাল, তখন নাজনীন আপা হঠাৎ বললেন,
ডাক্তার দেখানোর বাইরে আমার আরেকটা কাজ আছে। কিন্তু সেটা আগে বললে তুমি হয়তো অস্বস্তিতে পড়ে যাবে। আমি হেসে বললাম, আপনি বলুন, আমি শুনব। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, ঢাকায় আমার পুরনো একটা বাড়ি আছে। অনেক বছর সেখানে যাই না। আজকেই হয়তো যেতে হবে। আমি বুঝতে পারলাম না, কিন্তু তার চোখে এমন এক অনিশ্চিত আলো ছিল, যা দেখে মনে হচ্ছিল তিনি শুধু বাড়ি দেখতে যাচ্ছেন না, বরং কোনো হারানো অধ্যায় পুনরায় খুলতে যাচ্ছেন। সে সময় আমি জানতাম না, সেই পুরনো বাড়ির দরজার ভেতর লুকিয়ে আছে এমন এক সত্য, যা আমার আর তার মাঝের দূরত্বটা এক রাতে বদলে দেবে। ঢাকায় নেমেই শহরের কোলাহল, ধোঁয়া আর গাড়ির শব্দ আমাকে গ্রাস করল। নাজনীন আপা হোটেলে উঠতে চাইলেন। আমি ভাবলাম এক রুমেই হয়তো হবে, কিন্তু রিসেপশনে গিয়ে শুনলাম একটাই ডাবল বেডরুম খালি। তিনি এক মুহূর্ত থমকে গেলেন। তারপর খুব স্বাভাবিকভাবে আমার দিকে তাকিয়ে বললেন, তুমি কি আপত্তি করবে? আমি তৎক্ষণাৎ বললাম, একদম না। ব্যাপারটা তো খুব সাধারণ, কিন্তু ভেতরে কোথাও একটা অদ্ভুত টান শুরু হয়ে গিয়েছিল। কারণ যাকে আপনি আগে শুধু একজন বন্ধুর বোন ভাবেন, তাকে হঠাৎ একই ছাদের নিচে, একই ঘরের ভেতর, কাছাকাছি দেখলে মনের ভেতর শান্তির চেয়ে বেশি শব্দ হয়। আর সেই শব্দটা তখন আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। রুমে ঢোকার পর আমার প্রথম মনে হয়েছিল, এ ঘরটা যেন অনেক কিছু গোপন রাখে। জানালার পাশে হালকা পর্দা, দেয়ালে ম্লান আলো, আর মাঝখানে একটা নরম বিছানা। নাজনীন আপা ব্যাগ খুলে খুব ধীরে জিনিসপত্র সাজাতে লাগলেন। তারপর বললেন, আগে হাতমুখ ধুয়ে এসো। ডাক্তার বিকেলে দেখা করবেন। আমি ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়ালাম। নিজের মুখটা দেখে মনে হল, আমি আজ যেন আগের মানুষটা নেই। বাইরে এসে দেখি তিনি জানালার পাশে দাঁড়িয়ে আছেন। ঢাকা শহরের কাচের মতো আলো তার মুখে পড়ছে। আমি কিছুক্ষণ নীরবে তাকিয়ে থাকলাম। তিনি হয়তো টের পেলেন, কারণ হঠাৎ মৃদু হেসে বললেন, কি হলো, এমন করে দেখছ কেন? আমি বিব্রত হয়ে বললাম, না, কিছু না। আপনি আজ একটু অন্যরকম লাগছেন। তিনি মাথা নিচু করে মৃদু হাসলেন। অন্যরকম মানে? আমি উত্তর খুঁজে পেলাম না। কারণ সত্যি বলতে, তিনি অন্যরকমই লাগছিলেন, যেন কোনো দীর্ঘ শীতে ফোটানো একটা ফুল, নরম, স্থির আর ভেতরে গভীরভাবে বেঁচে থাকা। ডাক্তার দেখাতে যাওয়ার আগের কয়েক ঘণ্টা আমরা হোটেলেই ছিলাম। নাজনীন আপা খাটের একপাশে বসে ফাইল খুলে বসেছিলেন, আর আমি জানালার কাছে দাঁড়িয়ে শহর দেখছিলাম। হঠাৎ তিনি বললেন, রায়হান, তুমি কি খুব দায়িত্বশীল? আমি হেসে বললাম, মাঝে মাঝে। তিনি বললেন, না, তোমার মধ্যে অন্যরকম একটা স্থিরতা আছে। ইমরানকে অনেকবার শুনেছি, কিন্তু আজ বুঝলাম সে কেন তোমাকে এত বিশ্বাস করে। কথাটা শুনে আমার বুকের ভেতর কেমন যেন করে উঠল। কারণ বিশ্বাস কখনো কখনো প্রেমের থেকেও গভীর হয়, আবার কখনো প্রেমের শুরুই হয় বিশ্বাস দিয়ে। আমি সেটা তখন মুখে বলতে পারিনি। শুধু বললাম, আমি আপনাদের বিপদে ফেলে যাব না। তিনি চোখ তুলে তাকালেন। সেই চোখে এক ঝলক কৃতজ্ঞতা ছিল, আর তার ঠিক পেছনে ছিল এমন এক বিষণ্ণতা, যা কোনো মানুষকে অনেক বেশি সুন্দর করে দিতে পারে। ডাক্তার শেষে যখন আমরা ফিরলাম, তখন সন্ধ্যা নেমে এসেছে। ডাক্তার বললেন, বেশি চিন্তার কিছু নেই, তবে কিছুদিন বিশ্রাম আর নিয়মিত ওষুধ লাগবে। নাজনীন আপা প্রথমবারের মতো যেন হালকা নিঃশ্বাস ফেললেন। আমি সেটা স্পষ্ট দেখতে পেলাম। রুমে ফিরে এসে তিনি বললেন, আজ চা খাবো। বাইরে থেকে আমি রাজি হলাম। হোটেলের নিচতলায় ছোট একটা ক্যাফে ছিল। সেখানে আলোটা ম্লান, আর জানালার কাছে বসলে বাইরে ট্রাফিকের আলো আর ভেজা রাস্তার প্রতিফলন দেখা যেত। আমরা পাশাপাশি বসে চা খেলাম। তিনি কলেজের কথা জিজ্ঞেস করলেন। আমি বললাম, পড়াশোনার চাপ, বন্ধুদের সাথে আড্ডা, স্বপ্ন, সব মিশে আছে। তিনি শান্ত গলায় বললেন, স্বপ্ন ছাড়া মানুষ বেঁচে থাকে ঠিকই, কিন্তু ঠিকভাবে বাঁচে না। সেই বাক্যটা আমার হৃদয়ে খট করে লাগল। কারণ মনে হল, তিনি হয়তো নিজের জীবন নিয়ে কথা বলছেন। রাতে যখন হোটেল রুমে ফিরলাম, তখন বাইরে বৃষ্টি শুরু হয়েছে। জানালার কাছে টুপটাপ শব্দ পড়ছে। নাজনীন আপা ওষুধ খেয়ে বললেন, আমি একটু শুয়ে পড়ব। ভোরে আবার রিপোর্ট নিতে যেতে হবে। বিছানাটা যথেষ্ট বড় ছিল,
কিন্তু তবু আমার বুকের ভেতর অদ্ভুত একটা সংকোচ ছিল। তিনি একপাশে শুয়ে চোখ বন্ধ করলেন। আমি অন্য পাশে শুয়ে ছাদের দিকে তাকিয়ে রইলাম। ঘরের আলো অনেকটাই কমিয়ে রাখা ছিল। জানালার বাইরের লাল সবুজ সাইনবোর্ডের আলো তার মুখে এসে পড়ছিল। সেই আলোছায়ার খেলায় তার মুখটা কেমন যেন সিনেমার মতো লাগছিল। আমি নিজেকে বারবার থামাচ্ছিলাম, কিন্তু মন তো আর থামে না। সে নিজের মতো করে ধীরে ধীরে কোথাও পা ফেলে। আর আমি তখন বুঝতে পারছিলাম, আমার মনে একটা শান্ত, নিষিদ্ধ নয়, বরং খুব গভীর, খুব অজানা টান জেগে উঠছে। হঠাৎ মাঝরাতে বৃষ্টি আরও জোরে নামল। জানালার পর্দা নড়ে উঠল। আমি চোখ খুলে দেখি, নাজনীন আপা ঘুমের মধ্যে হালকা অস্থির। হয়তো কষ্ট হচ্ছিল। আমি ধীরে ধীরে পানি এনে পাশে রাখলাম। তিনি আধো ঘুমে চোখ খুলে মৃদু বললেন, তুমি এখনো জেগে? আমি মাথা নেড়ে বললাম, আপনি ঠিক আছেন তো? তিনি খুব ক্ষীণ হাসলেন। এমন দিন খুব কম আসে যখন কেউ পাশে থাকে আর কিছু জিজ্ঞেস করে না। কথাটা শুনে আমি চুপ করে রইলাম। তারপর তিনি যেন নিজের ভেতরটা একটু খুলে দিলেন। বললেন, অনেক বছর আগে এই শহরে আমি একবার ভেঙে গিয়েছিলাম। সেদিন কেউ পাশে ছিল না। আজ তোমাকে পাশে পেয়ে মনে হচ্ছে পুরনো সেই ভয়টা যেন একটু কমে গেছে। আমি অবাক হয়ে বললাম, আমি তো তেমন কিছুই করিনি। তিনি মাথা নেড়ে বললেন, মানুষ অনেক সময় কিছু না করেও অনেক কিছু করে ফেলে। ওই রাতেই আমি বুঝতে শুরু করলাম, তার নীরবতার ভেতর এক পুরনো ইতিহাস আছে, আর সেই ইতিহাসের সঙ্গে হয়তো আমার দেখা হওয়ার কথা ছিলই। ভোরবেলা ঘুম ভাঙল পাখির ডাকে। বৃষ্টি থেমে গেছে। জানালার বাইরে ভেজা শহরটা নতুন করে জেগে উঠছে। নাজনীন আপা তখনও ঘুমাচ্ছিলেন। চুলগুলো এলোমেলো, মুখে এক ধরনের শান্তি। আমি জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। কি অদ্ভুত, এত বড় শহরের মধ্যে দাঁড়িয়ে থেকেও ভেতরে ভেতরে আমি এক বিশাল নীরবতা অনুভব করছিলাম। কিছুক্ষণ পরে তিনি জেগে উঠে বললেন, তুমি এত সকালে কেন উঠলে? আমি বললাম, শহরটা দেখতে ইচ্ছে করছিল। তিনি হেসে বললেন, তাহলে চলো আগে নাস্তা করি। তার হাসিটা এত নরম ছিল যে আমি কোনো উত্তর খুঁজে পেলাম না। নাস্তার টেবিলে বসে তিনি আমার পারিবারিক কথা জানতে চাইলেন। আমি বললাম, আমার মা অনেক কষ্ট করে আমাকে বড় করেছেন, বাবা বিদেশে কাজ করেন। শুনে তিনি এক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর ধীরে বললেন, তাহলে তুমি জানো ফাঁকা ঘর কাকে বলে? আমি মাথা নত করলাম। কারণ কথাটা সত্যি। ফাঁকা ঘরের শব্দ, অপেক্ষার শব্দ, একা থাকার শব্দ, এসব আমি চিনি। তিনি হয়তো সেটা টের পেয়েই আমার দিকে এমন সহানুভূতিতে তাকালেন, যে দৃষ্টিতে করুণা ছিল না, ছিল একটা নিঃশব্দ বোঝাপড়া। আর সেই বোঝাপড়া আমার মনকে আরও কাছে টেনে নিল। সেদিন দুপুরে রিপোর্টের কাগজ নিয়ে ডাক্তার আবার দেখলেন। এবার বললেন, কিছু পরীক্ষা ঢাকার বাইরে করা ভালো হবে, আর তার সাথে একটা পুরনো ফাইলও খুঁজে বের করতে হবে। নাজনীন আপা শুনে এক মুহূর্ত চুপ করলেন। তারপর খুব শান্ত গলায় বললেন, আচ্ছা, আমি একটা জায়গায় যেতে চাই। আমি জিজ্ঞেস করলাম, কোথায়? তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আমার পুরনো বাসায়। আমি দেখলাম তার কণ্ঠে আজ অন্যরকম দৃঢ়তা। মনে হলো তিনি অবশেষে কোনো সিদ্ধান্ত নিয়েছেন। রুমে ফেরার পথে তিনি হঠাৎ বললেন, রায়হান, তুমি যদি ব্যস্ত না থাকো, আমার সাথে ওখানে যাবে? আমি একটুও না ভেবে বললাম, যাব। সেই যাব শব্দটাই যেন আমাদের গল্পকে একেবারে অন্যদিকে নিয়ে গেল। পুরনো বাসাটা শহরের এক শান্ত পাড়ায়। চারপাশে বড় গাছ, আর বাড়িটার বাইরে ঝুলে থাকা লতাপাতা দেখে মনে হচ্ছিল অনেকদিন ধরে কেউ তাকে আর আদর করে দেখেনি। তালাটা খুলতেই এক ধুলোভরা গন্ধ বেরিয়ে এল। নাজনীন আপা দরজার সামনে থেমে গেলেন। আমি দেখলাম তার শ্বাস একটু ভারী হয়ে গেছে। তারপর ধীরে ধীরে ঢুকলেন। ঘরের ভেতরে পুরনো আসবাব, দেয়ালে ফ্যাকাসে ছবি, আর একটা কাঠের আলমারি। তিনি আলমারির একটা ড্রয়ার খুলে একটি খাম বের করলেন। আমি জিজ্ঞেস করার আগেই বললেন, এটা আমার মায়ের লেখা। বহু বছর কারো কাছে দেখাইনি। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। তিনি খামটা খুলে চিঠিটা পড়তে শুরু করলেন। প্রথম কয়েক লাইন পড়েই তার চোখে জল চলে এলো।
আমি কিছু জিজ্ঞেস করতে পারছিলাম না। শেষে তিনি খুব নিচু গলায় বললেন, আমি যে অসুস্থ সেটা পুরো সত্যি না। আসল কথা হল, এই চিঠিতে এমন একটা নাম আছে যাকে আমি বহু বছর এড়িয়ে এসেছি। আমি থমকে গেলাম। তিনি বললেন, তোমার সাথে আসার কারণ ছিল, আমি একা হলে এই বাড়িতে ঢুকতে পারতাম না। আমি ধীরে বললাম, কোন নাম? তিনি চিঠিটা আমার দিকে বাড়িয়ে দিলেন। সেখানে লেখা ছিল এক অদ্ভুত নাম, এমন একজনের যিনি ছিলেন তার অতীতের সবচেয়ে বড় ভালোবাসা, আর সেই মানুষটি ছিলেন আমার বাবার পুরনো সহকর্মী। আমি যেন হঠাৎ একটা অদৃশ্য দরজার সামনে এসে দাঁড়ালাম। নাজনীন আপা বললেন, তোমার বাবাকে আমি চিনি। বহু বছর আগে আমাদের পরিবারের জীবন এক ঘটনায় জড়িয়ে গিয়েছিল। আমি বিস্ময়ে বাকরুদ্ধ। এতদিনের ভ্রমণ, এত নীরবতা, এত চাপা দৃষ্টি, সব যেন এক নতুন অর্থ পেতে লাগল। তিনি বলতে শুরু করলেন কিভাবে একসময় পরিবার, ভয়, দায়িত্ব আর ভুল বোঝাবুঝির কারণে তিনি একটা সম্পর্ক থেকে সরে এসেছিলেন। কিভাবে তিনি নিজের ইচ্ছা, নিজের স্বপ্ন, নিজের ভালোবাসা সবকিছুকে চুপচাপ গুটিয়ে রেখেছিলেন। আর কিভাবে সেই চিঠিটা আজ তাকে আবার তার অতীতের সামনে দাঁড় করিয়েছে। আমি শুধু শুনছিলাম। সেই কাহিনীর ভেতরে প্রেম ছিল, ত্যাগ ছিল, আর ছিল এমন এক নীরবতা যা বছরের পর বছর মানুষকে বদলে দেয়। কিন্তু সবচেয়ে অবাক করা হল, তিনি যখন শেষ করলেন তখন বললেন, রায়হান, তোমাকে আমি শুধু ইমরানের বন্ধুর মতো দেখি না। তোমার মধ্যে আমার সেই পুরনো দিনের সাহসের ছায়া আছে। তাই তোমাকে পাশে পেয়েই আজ আমি আবার কিছুটা বাঁচতে শিখেছি। আমি বুঝলাম, এই বাক্যটা শুধু কৃতজ্ঞতা না, এর ভেতরে এমন কিছু আছে যা উভয়ের মনেই অনেক দিন ধরে জমেছিল। সন্ধ্যায় আমরা বাড়ি থেকে বেরিয়ে নদীর ধারে হাঁটতে গেলাম। শহরের আলো পানির গায়ে ঝিলমিল করছিল। বাতাসে আর্দ্রতার সঙ্গে এক ধরনের বিষণ্ণতা ছিল। নাজনীন আপা হঠাৎ বললেন, জানো, অনেক সময় মানুষ কাউকে ভালোবাসে কিন্তু তাকে পেতে চায় না, শুধু চায় সে সুখী থাকুক। আমি চুপ করে শুনছিলাম। তিনি আবার বললেন, আমি হয়তো বহু বছর আগে একটা ভুল করেছি, সব অনুভূতিকে চাপা দিয়ে। কিন্তু আজ বুঝলাম, চাপা দেওয়া জিনিস একদিন না একদিন আলোয় আসে। কথাটা শুনে আমি থমকে দাঁড়ালাম। কারণ তার চোখে তখন অতীতের আক্ষেপ আর বর্তমানের মুক্তির এক অদ্ভুত মিশ্রণ ছিল। আমি ধীরে বললাম, আপনি কি এখন আফসোস করছেন? তিনি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন, আফসোস না, শুধু মনে হচ্ছে কিছু অনুভূতিকে সময়মতো সম্মান না করলে তারা স্মৃতিতে বদলে যায়। আমি বুঝলাম, তার প্রতিটি কথার ভেতর একটা চাপা বিদায় আছে, আর সেই বিদায়ের শব্দটা খুব কোমল। রাতে হোটেলে ফিরে আমরা আগের মতো অস্বস্তিতে ছিলাম না, বরং একটা নীরব শান্তি এসে বসেছিল। তিনি বললেন, আজ তুমি না থাকলে আমি চিঠিটা খুলতে পারতাম না। আমি হেসে বললাম, আর আপনি না থাকলে আমি জীবনকে এত কাছ থেকে বুঝতে পারতাম না। তিনি আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। তারপর খুব ধীরে বললেন, রায়হান, মানুষ কখনো কখনো এমন কারো কাছে সত্যি হয়ে ওঠে যার জন্য সে কিছুই আশা করেনি। আমি কোনো উত্তর দিইনি, কারণ আমার ভেতরেও তখন অনেক কথা জমে গেছে। আমি জানতাম, এই সফরের শেষে আমি আগের রায়হান হয়ে ফিরব না। পরদিন সকালে যখন বিদায়ের সময় এল, তখন ইমরান স্টেশনে আমাদের নিতে এসেছিল। ও আমাকে দেখে জিজ্ঞেস করল, সব ঠিক? আমি মিথ্যে বলতে পারলাম না। শুধু বললাম, সবকিছু বদলে গেছে। ইমরান কিছুই বুঝতে পারল না, কিংবা বুঝেও না বোঝার ভান করল। নাজনীন আপা দূরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ তিনি আমার কাছে এসে খুব নিচু গলায় বললেন, যাই হয়ে থাক, এই কয়েকটা দিন আমি মনে রাখব। আমি বললাম, আমি আরও অনেক দিন মনে রাখব। তিনি হালকা হাসলেন। সেই হাসিতে আর কোনো ভার ছিল না, ছিল শান্ত বিদায়। ট্রেন ছাড়ার আগে তিনি জানালা দিয়ে একবার তাকালেন। আর আমি বুঝলাম, কখনো কখনো কোনো মানুষের চোখে একবার তাকিয়েই আপনি বুঝে যান, সেই মানুষ আপনার জীবনের ক্যালেন্ডারে স্থায়ী হয়ে গেছে। ট্রেন চলতে শুরু করল। জানালার বাইরে শহরটা পিছিয়ে যাচ্ছিল। আমি তাকিয়ে রইলাম, বুকের ভেতর এক অদ্ভুত শান্তি আর ব্যথা একসাথে জমে আছে। আমি জানতাম, এই গল্পে কোনো বড় নাটকীয় ঘোষণা নেই, কোনো অসম্ভব স্বীকারোক্তিও নেই।
তবু এক সফর, এক চিঠি, এক নীরব নারী, আর এক অপ্রত্যাশিত সত্য, এগুলো আমাকে শিখিয়ে গেছে ভালোবাসা সব সময় উচ্চস্বরে আসে না। অনেক সময় সে আসে দায়িত্ব হয়ে, সহানুভূতি হয়ে, আর কারও নিঃশব্দ পাশে দাঁড়ানো হয়ে। আর সেই নিঃশব্দ উপস্থিতিই মানুষের জীবন বদলে দিতে পারে। আজও যখন সেই সফরের কথা মনে পড়ে, আমার প্রথমে নাজনীন আপার মুখটাই ভেসে ওঠে। ভেজা শহরের আলোয় দাঁড়িয়ে থাকা সেই শান্ত মুখ, যে মুখে আমি প্রথম দেখেছিলাম ক্লান্তি। পরে বুঝেছিলাম, ক্লান্তি কখনো কখনো সবচেয়ে সুন্দর মানুষের মুখে থাকে, কারণ তারা অনেক বেশি অনুভব করে। আর যারা বেশি অনুভব করে, তাদের চোখের গভীরতাতেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় গল্প। হয়তো আমাদের গল্পটা সেখানে শেষ হয়নি। হয়তো কোনোদিন আবার দেখা হবে। হয়তো হবে না। কিন্তু এক জিনিস নিশ্চিত, মানুষের জীবনে কিছু যাত্রা থাকে, যেগুলো গন্তব্যের জন্য না, হৃদয়কে জাগানোর জন্য। আমার সেই যাত্রা ছিল ঢাকার পথে, এক বন্ধুর অনুরোধে শুরু হওয়া, আর এক অপ্রত্যাশিত সত্যে এসে থেমে যাওয়া। আর ঠিক সেখানেই আমি শিখেছিলাম, কিছু সম্পর্ক কাগজে লেখা থাকে না, তারা হৃদয়ের নীরব কোণে জন্ম নেয়, বড় হয়, আর চিরকাল থেকে যায়।